বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ো, তোমাদের কর্মমুখী প্রকৌশল শিক্ষা ৩ এই বিষয়ে তোমাদের কি কি পড়তে হবে, অর্থাৎ তোমাদের সিলেবাস এবং প্রশ্নটা কিরকম হবে এবং প্র্যাকটিক্যাল কি কি থাকবে এ সম্বন্ধে তোমাদেরকে বিস্তারিত আলোচনা করতেছি। নিশ্চিত ভিডিওটি তোমাদের অনেক উপকারে লাগবে। তো তোমাদের এখানে অধ্যায় ১ পাইপের নানা কথা, এখান থেকে পাইপ, টিউব, পাইপ ফিটিংস এর ধারণা উল্লেখ করতে পারবে, পাইপের টিউবের প্রকারভেদ উল্লেখ করতে পারবে, ফিটিংস এর প্রয়োজনীয়তা বর্ণনা করতে পারবে, বাড়িতে ব্যবহৃত ফিটিংস এর তালিকা প্রস্তুত করতে পারবে, বাড়িতে সচরাচর ব্যবহৃত ফিটিংস সমূহ বর্ণনা করতে পারবে, কাজের ধরন অনুসারে পাইপ ও ফিটিংস এর ব্যবহার উৎসাহিত হবে। এই একটা অধ্যায় চলে গেল। দ্বিতীয় অধ্যায় থাকবে এসো হ্যাকসো দিয়ে কিছু করি। হ্যাকসো এর ধারণা উল্লেখ করতে পারবে, হ্যাকসো শিরোনাম বা শ্রেণীবিন্যাস উল্লেখ করতে পারবে, ২-৩ হ্যাকসো ব্লেডের বিভিন্ন অংশ উল্লেখ করতে পারবে, ২-৪ হ্যাকসো ব্লেডের বিভিন্ন সাইজ উল্লেখ করতে পারবে, ২-৫ হ্যাকসো এর যথাযথ ব্যবহার নিশ্চিত করতে পারবে, হ্যাকসো সয়িং পদ্ধতি বর্ণনা করতে পারবে, হ্যাকসো দিয়ে সয়িং করার সঠিক কৌশল, পর্যবেক্ষণ, সাবধানতা বর্ণনা করতে পারবে। ২-৮ কাজের ধরন অনুযায়ী হ্যাকসো ব্যবহারে সচেষ্ট হবে। তৃতীয় অধ্যায় আধুনিকতা, সোয়াই, গ্লাস ও থাই অ্যালুমিনিয়াম। ৩ হলো কাচের ধারণা উল্লেখ করতে পারবে, কাচের ৩-এর যে কাচের বৈশিষ্ট্য সমূহ উল্লেখ করতে পারবে, ৩ হলো কাচের কাঁচামালের তালিকা তৈরি করতে পারবে, ৩-৪ হলো বিভিন্ন প্রকার গ্লাসের তালিকা তৈরি করতে পারবে, ৩-৫ হলো কাচের ব্যবহার চিহ্নিত করতে পারবে, ৩-৬ হলো থাই অ্যালুমিনিয়ামের ধারণা উল্লেখ করতে পারবে, ৩-৭ হলো থাই অ্যালুমিনিয়ামের বৈশিষ্ট্য সমূহ উল্লেখ করতে পারবে, ৩-৮ হলো থাই অ্যালুমিনিয়ামের ব্যবহারের তালিকা করতে পারবে, ৩-৯ হলো দৈনন্দিন জীবনে থাই অ্যালুমিনিয়ামের মাপ নির্ণয় করতে পারবে। ৩-১০ হলো কাঁচের ও থাই অ্যালুমিনিয়ামের সতর্ক ব্যবহারের উদ্যোগী হবে। এরপর অধ্যায় ৪ ভালো কাঠের বৈশিষ্ট্য জেনে ভালো কাঠ বাছাই করতে পারবে। ৪ হলো কাঠের বিভিন্ন ব্যবহার শনাক্ত করতে পারবে। ৪-৩ হলো কাঠের জোর জয়েন্ট সম্পর্কে ধারণা লাভ করতে পারবে। ৪-৪ হলো কাঠের বিভিন্ন দ্রব্যাদির নামের তালিকা প্রস্তুত করতে পারবে। ৪-৫ হলো কাঠের বিকল্প দ্রব্যাদির প্রয়োজনীয়তা উল্লেখ করতে পারবে। ৪-৬ হলো প্লাইউড এবং হার্ডবোর্ডের ব্যবহার বর্ণনা করতে পারবে। ৪-৭ হলো লোহার ধারণা উল্লেখ করতে পারবে। ৪-৮ হলো লোহার বৈশিষ্ট্য উল্লেখ করতে পারবে। ৪-৯ হলো লোহার বিভিন্ন ব্যবহারের তালিকা করতে পারবে। ৪-১০ হলো আকার বা শেপ অনুযায়ী লোহার প্রকারভেদ উল্লেখ করতে পারবে। ৪-১১ হলো কাঠ, টিম্বার এবং লোহার প্রয়োজন অনুযায়ী ব্যবহারে সচেষ্ট থাকবে। এরপরে পঞ্চম অধ্যায় থাকবে ৫-১ বৈদ্যুতিক সার্কিটের ধারণা উল্লেখ করতে পারবে। ৫-২ হলো একটি আদর্শ বৈদ্যুতিক সার্কিটের উপাদানগুলি বর্ণনা করতে পারবে। এই প্রশ্নটা সবসময় থাকে তোমাদের পরীক্ষায়। ৫-৩ একটি আদর্শ বৈদ্যুতিক সার্কিট তৈরি করতে পারবে। ৫-৪ হলো বৈদ্যুতিক সার্কিট ডায়াগ্রাম অঙ্কন করতে পারবে। ৫-৫ হলো বৈদ্যুতিক সার্কিটের শ্রেণীবিন্যাস বা শ্রেণীবিভাগ উল্লেখ করতে পারবে। ৫-৬ হলো সিরিজ, প্যারালাল ও মিশ্র সার্কিট তৈরির কৌশল বর্ণনা করতে পারবে। ৫-৭ হলো সিরিজ, প্যারালাল ও মিশ্র সার্কিটের ব্যবহার উল্লেখ করতে পারবে। ৫-৮ হলো দৈনন্দিন জীবনে নিরাপদ বিদ্যুৎ ব্যবহারে সচেষ্ট হবে। এরপরে হচ্ছে অধ্যায় ৬ হাউস ওয়ারিং ও আর্থিং এর প্রাথমিক কথা। ৬-১ হলো বৈদ্যুতিক ওয়ারিং এর ধারণা উল্লেখ করতে পারবে। ৬-২ হলো বৈদ্যুতিক ওয়ারিং এর শ্রেণী বিভাগ উল্লেখ করতে পারবে। ৬-৩ হলো চ্যানেল ওয়ারিং এর ধারণা ব্যবহার উল্লেখ করতে পারবে। ৬-৪ হলো চ্যানেল ওয়ারিং এর ব্যবহৃত প্রয়োজনীয় মালামালের তালিকা প্রস্তুত করতে পারবে। ৬-৫ হলো আর্থিং এর ধারণা উল্লেখ করতে পারবে। ৬-৬ হলো আর্থিং এর প্রয়োজনীয়তা উল্লেখ করতে পারবে। ৬-৭ হলো বাড়িতে বৈদ্যুতিক ওয়ারিং এর আর্থিং করণের মাধ্যমে নিরাপদ বিদ্যুৎ ব্যবহারের উদ্বুদ্ধ হবে। ৭ হলো প্রকৌশলীদের কর্মক্ষেত্র সমূহ চিহ্নিত করতে পারবে। ৭-২ হলো জাতীয় পর্যায়ের চাকরি ক্ষেত্রে প্রকৌশলীদের বিশেষ পদমর্যাদা উল্লেখ করতে পারবে। ৭-৩ হলো প্রকৌশলীদের সামাজিক মর্যাদা মূল্যবোধ ব্যাখ্যা করতে পারবে। ৭-৪ হলো প্রকৌশলীদের চাকরিতে বিশেষ ইনক্রিমেন্ট সম্পর্কে ধারণা লাভ করতে পারবে। ৭-৫ উদ্যোক্তা সৃষ্টির মানসিকতা অর্জন করতে পারবে। ৭-৬ হলো শিল্প কারখানা স্থাপনের প্রয়োজনীয় দিক নির্দেশনা ব্যাখ্যা করতে পারবে। ৭-৭ হলো দেশ বিদেশের সফল প্রকৌশলীদের কর্মজীবন ব্যাখ্যা করতে পারবে। ৭-৮ হলো একজন প্রকৌশলী হওয়ার মানসিকতা গড়ে উঠবে। শিক্ষার্থীবৃন্দ, এই ছিল তোমাদের
কর্মমুখী প্রকৌশল শিক্ষা সিলেবাস এবং তাত্ত্বীয় বর্ষমধ্য পরীক্ষা অধ্যায় প্রথম হতে তৃতীয় অধ্যায় পর্যন্ত গ্রহণ করতে হবে, অর্থাৎ 1 থেকে 3 অধ্যায়ের মধ্যে তোমাদের বর্ষমধ্য পরীক্ষা হবে। আর ব্যবহারিক অংশ যেগুলো আছে সেগুলো হচ্ছে তোমাদের এই অধ্যায় 1 পাইপের নানা কথা। এখানে 2টা তোমাদের কাজ করতে হবে, জব 1-1 আর জব 1-2। ড্রয়িং অনুসারে একই পরিমাপের পাইপ সংযোগ করুন। ড্রয়িং অনুসারে বিভিন্ন পাইপ পরিমাপের পাইপ সংযোগ করুন। অধ্যায় 2 থেকে এখানে 4টা হবে। হ্যাকসয়ের ফ্রেম অফ ব্লেড নির্ণয় করুন। হ্যাকসয়ের ব্যবহার, বিভিন্ন প্রকার সাইজ, বিভিন্ন প্রকার হ্যাকসয়ের বিভিন্ন প্রকার ব্লেডের সাইজ নির্ণয় করুন। হ্যাকসো দিয়ে এক টুকরা এমএস স্লটকে দ্বিখণ্ডিতকরণ। একটি এমএস স্কয়ার বারের যে কোনো তলের ভি আকৃতিকরণ। তৃতীয় অধ্যায় হলো বাথরুমে একটি কাচের আয়না স্থাপন, একটি থাই অ্যালুমিনিয়াম জানলা, আনুষঙ্গিক কাজ যাচাই সহ মাপ নির্ণয়। 4 নম্বর সাইডের এক জব, সাইডের দুইটা জব কাঠের বিভিন্ন জোরের ছবি অঙ্কন। 1 মিটার লম্বা লোহা রাউন্ড বারের ওজন নির্ণয় আর কি। 5 নম্বরে 100 বৈদ্যুতিক সার্কিট তৈরি করি। এখানে আদর্শ বৈদ্যুতিক সার্কিট তৈরি করুন, একটি সিরিজ সার্কিট তৈরি করুন, একটি প্যারালাল সার্কিট তৈরি করুন, একটি মিশ্র সার্কিট তৈরি করুন। অধ্যায় 6 থেকে একটি ওয়ারিং চ্যানেল বোর্ডে ওয়ারিং এর মাধ্যমে একটি বাতি একটি সুইচ দ্বারা নিয়ন্ত্রণ। এরপরে একটি ওয়ারিং চ্যানেল ওয়ারিং এর মাধ্যমে একটি টিউবলাইট স্থাপন। জব 6-3 হলো বাড়ির জন্য একটি আর্থিং রডের সাহায্যে সাধারণ আর্থিং করুন। এই কাজগুলো তোমাদেরকে করতে হবে। শিক্ষার্থীবৃন্দ, এখন হচ্ছে তোমাদের মানবন্টন। এখানে তোমাদের চূড়ান্ত নম্বর হলো মোট 200, কিন্তু ধারাবাহিক 40, চূড়ান্ত মূল্যায়ন হলো 60, আর ধারাবাহিক ব্যবহারিক হলো 50, চূড়ান্ত মূল্যায়ন 50। এখানে 100-200 নম্বর তোমাদের এই সাবজেক্টে। তো এখানে বিভাগ থাকবে 3টি, ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ। এখানে ক বিভাগ থেকে 20টি প্রশ্ন থাকবে, 20টি উত্তর করতে হবে 1 নম্বর করে 20 নম্বর। খ বিভাগ সংক্ষিপ্ত উত্তর প্রশ্নমূলক থাকবে 12টি, তোমাদের দিতে হবে 10টি। এখান থেকে 10 যোগ 20, প্রত্যেকটা প্রশ্নতে 2 নম্বর করে থাকবে 20 নম্বর। আর গ বিভাগ বিস্তৃতিমূলক অর্থাৎ উত্তরপত্রমূলক প্রশ্ন 6টি থাকবে রচনামূলকের মতো। এখানে 5টি উত্তর করতে হবে। এখানে 4-5-20, এই হলো তোমাদের 60 নম্বর। আর তোমার হলো ধারাবাহিক যে মূল্যায়নটা আছে বর্ষমধ্য পরীক্ষায়, এখানে থাকবে 20 নম্বর। ক্লাস টেস্ট, কুইজ টেস্ট, অ্যাসাইনমেন্ট না বর্ষমধ্য পরীক্ষার পূর্বে ন্যূনতম 2টি টেস্ট ও পরের 2টি টেস্ট। এখানে থাকবে তোমার এই 16 নম্বর, 40% 16 নম্বর। আর হলো গ উপস্থিতি 70%, তার ঊর্ধ্বে থাকলে তোমাদের উপস্থিত থাকবে এখানে 4 নম্বর পাবো আর কি। এই তোমাদের এখানে মোটামুটি 16, আর এখানে 16-20 আর 20 এখানে 40 নম্বর, ধারাবাহিক 40-এর এখানে ধারণা দেওয়া হয়েছে। আর তোমাদের সময় থাকবে চূড়ান্ত যে মূল্যায়ন থাকবে এর সময় থাকবে 3 ঘন্টা, পূর্ণমান হবে 50। বর্ষমধ্য পরীক্ষার পূর্বে সম্পূর্ণ অধ্যায়তে 2টি জব এবং পরবর্তী সম্পন্ন হওয়া অধ্যায়তে 2টি জব, অর্থাৎ 4টি জব নির্বাচন করে তার মধ্যে 2টি জব চূড়ান্ত পরীক্ষার উভয় অংশ হইতে একটি করে প্রতি শিক্ষার্থী একভাবে সম্পন্ন করতে হবে। এক্ষেত্রে জবের নম্বর বিভাজন নিয়ম অনুসরণ করতে হবে। এখানে ধারাবাহিক মূল্যায়নে থাকবে তোমার জব অনুশীলনী হবে 60%, মোট নম্বর 6। প্রতিটি জব এক্সপিরিয়েন্সের জন্য নির্ধারিত নম্বর থাকবে 10। পরিচ্ছন্নতা ও নিরাপত্তা অবলম্বনে থাকবে 10%, এখানে 50%, 60% 10। রিপোর্ট প্রস্তুতকরণ 2, মৌখিক পরীক্ষার জন্য 2, এই যে 10 নম্বর, অর্থাৎ একটা জবের মধ্যে মোট নম্বর হবে 10। উদাহরণ ব্যবহারিক নম্বর 50, অনুষ্ঠিত মোট 17টি জব থাকবে, তার 17 গুণ 50 ভাগ এখানে 17 + 50। এখানে কোন শিক্ষার্থী 15টি জব সম্পন্ন করলে এক্ষেত্রে তার প্রাপ্ত নম্বর হবে এখানে 15 গুণ 50 ভাগ 17, তাহলে হবে 44.11 বা 45। বেশি দ্রষ্টব্য হলো বর্ষমধ্য পরীক্ষার পূর্বে 2টি ক্লাস টেস্ট ও 2টি কুইজ টেস্ট এবং বর্ষমধ্য পরীক্ষার পরে 2টি ক্লাস টেস্ট ও 2টি কুইজ টেস্ট গ্রহণ করতে হবে। আর তোমাদের হলো নির্ধারিত পাঠ্য বই বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক প্রণীত জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বই, বাংলাদেশ কর্তৃক প্রকাশিত কর্মমুখী প্রকৌশল শিক্ষা 3 গবেষণা 8ম শ্রেণী। এই বইটি তোমাদের অনুসরণ করে পড়াশোনা করতে হবে। তো আশা করি তোমরা ভালো রেজাল্ট করতে সক্ষম হবে। তো তোমাদের সার্বিক মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।